দর্শক সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। জনগণের প্রয়োজনে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত সরকার। সংসদে জানালেন প্রধানমন্ত্রী, বললেন জনস্বার্থে নেই মতপার্থক্য। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? সরবরাহ বাড়লেও স্বাভাবিক হয়নি জ্বালানি পরিস্থিতি, কিছুটা কমেছে অপেক্ষার সময়। বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত কাল। ফুয়েল পাস দিয়ে লাভ হইল কি, দাম বাড়াই লাভ হইল কি? সেই সিরিয়াল সকাল 7টায় সিরিয়াল ধরছে, এখন পর্যন্ত সেই একই জিনিস। না, এটাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, যেমন লাভ তেমন কত। ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণার মাঝেই হরমুজে 2টি জাহাজ জব্দ করল ইরান। মার্কিন নৌ অবরোধ না উঠলে শান্তি আলোচনায় না যাওয়ার ঘোষণা। 1 লাখ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করার লক্ষ্য। কুমিল্লায় কলেজ ছাত্রী তনু হত্যা মামলায় প্রথমবারের মতো কোনো অভিযুক্ত গ্রেফতার। হত্যা রহস্য উদ্ঘাটনে 3 দিনের রিমান্ডে সাবেক সেনা সদস্য। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকাল। প্রথম ধাপে ভোট হবে 152 আসনে। আলোচনায় কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং নন্দীগ্রাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। জনগণের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার। সংসদ এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও মানুষের স্বার্থ রক্ষার্থে সরকার এবং বিরোধী দলের মাঝে কোনো মতপার্থক্য নেই। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? হামে শিশু মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নানামুখী কার্যক্রম আর ব্যবস্থাপনায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিট সংকট নিরসনে সরকারের কার্যক্রম সংসদে তুলে ধরেন তিনি। এই মুহূর্তে টিকার যথার্থ হওয়ার পরেও চিহ্নিত করতে রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। গাজীপুর 4 আসনের সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে হাম পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো সংসদে তুলে ধরেন তারেক রহমান। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 200 সরকারি বহুতল ভবন হাসপাতালে রূপান্তর করা হচ্ছে এ মাসের মধ্যেই। ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে। এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। কৃষিখাত নিয়ে করা তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কৃষক কার্ডের আওতা পরিধি তুলে ধরেন। জানান, কৃষক কার্ড এমনভাবে করা হচ্ছে যেন প্রণোদনা পেতে কোনো চাষিকে কোথাও যেতে না হয়।
আমরা কৃষক কার্ডে এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কি পরিমাণ জমি আছে, সে কি ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে। এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার, আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। প্রধানমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। পতিত জমি আবাদে আনা ও জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে ক্রপ জোনিং পদ্ধতি চালুর কথা জানান তারেক রহমান। বলেন, সিলেট অঞ্চল ও চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনতে বিশেষ প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে ডিএনসিসি হাসপাতালে 3 বছরের শিশু সাদমানের মৃত্যু। মরদেহ নিয়ে কাঠফাটা রোদে মহাখালীর রাস্তায় আত্মীয়। নেট দুনিয়ায় ছবি ভাইরাল হলে মন কাঁদে কোটি মানুষের। আসতে থাকে নানা প্রশ্ন, টিকা নাকি চিকিৎসায় অবহেলা? কেনই বা ছোট্ট শিশুটির নিথর দেহ নিয়ে রাস্তায় নামতে হলো স্বজনদের? এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী তানজিম শাফিন। গ্রীষ্মের খরতাপ দুপুরে ছোট্ট শিশুর মরদেহ কোলে রাস্তায় যুবক, সাথে মা ও স্বজনরা। হৃদয় বিদারক দৃশ্যের ঘটনাটি হাম প্রাদুর্ভাবে নিভে যাওয়া প্রাণপ্রদীপ 3 বছরের শিশু সাদমানের। বাবা মোহাম্মদ সবুজ ও মা আফরিন মিমের একমাত্র ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারটি। জানান, বৃহস্পতিবার সকাল 10:30টায় মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এইচডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাদমানের মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও র্যাশের মতো হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন 16 এপ্রিল। মৃত্যুর পর দিশেহারা পরিবার ব্যবহার করেনি হাসপাতালের অ্যাম্বুলেন্স। কয়টা ইঞ্জেকশন আনা লাগবে, আপনি একটু নিচে যান। কারণ আমি মেয়ে মানুষ, আমি এত দৌড়াদৌড়ি কীভাবে করতে পারবো? আমি যাওয়ার আগে আগে আমার বাচ্চার শ্বাস চলে গেছে। ওর বাবা তো কোনো সেন্সই ছিল না, বলতে পারে না কিছু। আমাদের আক্স করছে অ্যাম্বুলেন্স লাগবে কি না। তো আমার সাথে আমার এক ভাই ছিল, ও বলছে পরে জানাচ্ছি। পরে আমরা অ্যাম্বুলেন্স আর নিয়ে আমরা তাড়াতাড়ি করে, কারণ আমার বাচ্চার মুখ থেকে পানি বেরোচ্ছিল, পানি থেকে পুরো শরীর ভরে যাচ্ছিলো, যেন আমরা দেরি করিনি। আর ওই ছেলেটা ছিল হচ্ছে আমার ভাগ্নির হাজব্যান্ড। হামের টিকা মনে হয় 9 মাসে যেটা দেয় ওইটা দেওয়া হয়েছে, আর দেওয়া হয় নাই কেন? তখন আমার বাবু জ্বর ছিল, মানে একটু অসুস্থ ছিল, তো জ্বরে নাকি টিকাগুলো দেওয়া যায় না। হঠাৎ করে মা বলতেছে আমার ছেলের তো 102 ডিগ্রি জ্বর। তো নর্মালি ফার্মেসি থেকে না পানছে, সিরাপ খাওয়াইতেছে, কোনো কাজ হয় না। সারা রাত আমরা যাক না, মাথায় পানি দিতেছি, কপালে জলপট্টি দিতেছি। এরপরের দিন আমরা ঢাকা মেডিকেলে যাই। 5 দিনের বেশি চিকিৎসায় ধীরে ধীরে সাদমানের অবস্থার অবনতি হয়। 2 দিন পর তাকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। হাম থেকে নিউমোনিয়া ও রক্তে আরও গভীর সংক্রমণ বা সেপ্টিসেমিয়ার সাথে তখন ছোট্ট দেহের লড়াই। মিজেলস ভাইরাসের সাথে অসহনীয়ভাবে বাড়তে থাকে শরীরের তাপমাত্রা। আমার বাচ্চার জ্বরটা কোনোভাবেই কমতেছিল না, আর ওরাও এইটা নিয়ে কোনো পদক্ষেপ নেয় না যে কী কারণে জ্বরটা কমতেছে না। প্রথম দিন থেকেই, বৃহস্পতিবার থেকেই জ্বর প্রচণ্ড, শুধু একটাই কথা বলে শরীরটা বারবার পুছান, আর 100 ডিগ্রি হলে প্যারাসিটামল খাওয়ান, 102 গেলে নাপার ডোজ দেন। ওর অবস্থা অনেকই খারাপ ছিল, আমার সাথে নার্সরা ছিল, ওরা তারপর এসে একটু দেখে নেই বাবুটার অবস্থা এত খারাপ, কি হয়েছে ওর, এত জোরে জোরে কাশতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, বারে অক্সিজেন খুলে ফেলছে। অবস্থার অবনতিতে সোমবারও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেন চিকিৎসকরা, তবে শেষ চেষ্টাও ব্যর্থ হয়। আমার আম্মুর খুলে আমি ওকে লাস্ট দেখতেও পারিনি ভালো করে। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জানান, হাসপাতালটিতে মার্চ থেকে চিকিৎসা নিয়েছে 2000-এর বেশি হামাক্রান্ত শিশু, যেখানে মৃত্যুহার 0.5%। ওয়ার্ড থেকে এইচডিইউতে সাদমানের নিবিড় পরিচর্যা করেন বিশেষায়িত চিকিৎসকরা। তবে ইমিউন অ্যামনেশিয়া থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে শিশুটি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেখানে ছিল এবং পরবর্তীতে দেখা যায় যে তার নিউমোনিয়াটি আসলে রক্তে সংক্রমিত হয়ে গেছে চিকিৎসা সত্ত্বেও, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলি, যা নাকি একটি মারাত্মক কমপ্লিকেশন। যে হাইয়েস্ট লেভেলের যে অ্যান্টিবায়োটিক মেরোপেনেম আমরা যেটা বলি, ইনজেকশন মেরোপেনেম আমরা শুরু করা হয়েছিল। তার হচ্ছে গিয়ে অন্যান্য সাপোর্ট, অক্সিজেন সাপোর্ট, আমাদের ন্যাজাল মাস্ক, এরপরে অক্সিজেন ভেঞ্চুরি এনআরভি মাস্ক এবং পরবর্তীতে হাইফ্লো নেজাল ক্যানোলা, এগুলো দিয়ে আমরা চেষ্টা করে গিয়েছিলাম। পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট স্যার এবং সবাই আমাদের সাথে চেষ্টা করে গেছি আমরা, কিন্তু সকল চেষ্টা সত্ত্বেও বাচ্চাটি মৃত্যুবরণ করে আমাদের হাতে। সব চেষ্টা ব্যর্থ করে সাদমানের মতো শত শত শিশুর মৃত্যু মিছিল একটি প্রশ্নই রেখে যায়, এ কি শুধুই নিয়তি, নাকি আরও অমার্জনীয় ভুলে ঝরে যাচ্ছে আমাদের নিষ্পাপ ফুলগুলো? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি তেলের সংকট, তবে আগের চেয়ে কমেছে যানবাহনের লাইন। আগের চেয়ে অপেক্ষার সময়ও কমেছে বলে জানিয়েছেন যানবাহনের মালিক চালকরা। এদিকে পাম্প মালিকদের প্রত্যাশা, বর্তমানের মতো তেল সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। গেল শনিবার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সেই সাথে পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে অতিরিক্ত 20% তেল। ধারণা করা হয়েছিল এতে কমবে যানবাহনের দীর্ঘ লাইন, কাটবে জনভোগান্তি, কিন্তু তেমনটি ঘটেনি। বুধবার সকাল থেকেই রাজধানীর পাম্পগুলো ঘিরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। কেউ 6 ঘন্টা, আবার কেউ সিরিয়ালে দাঁড়ান রাতেই। দাম ও সরবরাহ বাড়ানোর পরও কেন এত অপেক্ষা, সেই প্রশ্নও সকলের। ফুয়েল পাস দিয়ে লাভ হইল কি, দাম বাড়াই লাভ হইল কি, সেই সিরিয়াল সকাল 7টায় সিরিয়াল ধরছে, এখন পর্যন্ত সেই একই জিনিস। না, এটাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, যেমন লাভ তেমন কত। সকাল 6টা বাজে আসছি, এখন তেল নিয়ে যাইতেছি। এদিকে অপ্রয়োজনীয় তেল মজুত ঠেকাতে সকাল থেকে রাজধানীর 25টি ফিলিং স্টেশনে চালু করা হয় ফুয়েল পাস। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে কিছুটা বিড়ম্বনায় পড়েন অনেক বাইক চালক। আমাদের ফুয়েল কাট নাই, তাই বলে ফুয়েল কাট করতে হবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল না? কয়জনে করবে? অনেকের মনে করেন টাচ ফোন নাই, বাটন ফোন আছে, সে কিভাবে কি করবে? তো টাচ ফোন বাটন ফোন, আমি এখন কিভাবে ফুয়েল কাট করবো? কর্তৃপক্ষ বলতেছে ফুয়েল কাট ছাড়া তেল দেবে না। তো এইটা আমাদের কালকে জানাই দিত, আমরা গাড়িটা রেখে যেতাম না এখানে। সরকারের নির্দেশনা অনুযায়ী ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকদের 1500 টাকার তেল দেওয়া হয়। নির্দেশনা না থাকলেও অন্যদের মানবিক কারণে দেয়া হচ্ছে 500 থেকে 700 টাকার তেল। সরকারের নির্দেশনা ছিল ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1500 টাকা দিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 500 টাকা দিচ্ছে। কালকে থেকে এখানে আশা করি যে ফুয়েল পাস ছাড়া কাউকে মোটরসাইকেল তেল দেওয়া হবে না। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অতিরিক্ত জ্বালানি সরবরাহ করায় আগের তুলনায় কমেছে জনভোগান্তি। মানুষের মধ্যে আতঙ্ক না কাটলেই এ সংকট দূর করা কঠিন হবে। কালকে একটু বাড়িয়ে দেওয়াতে লাইনটা অনেকটা কমানো গেছে। আগে যেখানে দিন শেষে যখন তেল শেষ হয়ে যেত, রাস্তায় 200-300 গাড়ি দাঁড়িয়ে থাকতো, তারা তেল পেত না। সেই জিনিসটা গতকালকে 40-50-এ নেমে এসছে। যদি মানুষের মধ্যে আতঙ্কটা কমিয়ে দিতে পারে, আমি মনে করি ইনশাল্লাহ এই জ্বালানির দীর্ঘ লাইন এবং মানুষের ভোগান্তি থাকবে। সরকারের এই সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতির আশা পাম্প মালিকদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল। দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক সমিতির সাথে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এ কথা জানান। এর আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিবহন মালিক ও শ্রমিকদের বাস ভাড়া অপরিবর্তিত রাখার নির্দেশ দেয়। বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। পরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এবার দেশজুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলের পোশাক ও পাঠজাত ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে প্রত্যেক উপজেলার 2টি করে স্কুলকে এই পাইলট প্রকল্পের আওতায় আনা হবে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সভা শেষে এই কথা জানান শিক্ষা উপদেষ্টা। এদিকে 14টি বোয়িং ক্রয়ের বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করে বিমান প্রতিমন্ত্রী জানান, জুন থেকে ঢাকা টোকিও ফ্লাইট চালুর ঘোষণাও দিয়েছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তারা প্রধানমন্ত্রীকে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে স্কুল পোশাক ও পাটের তৈরি স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার, যা সমন্বয় করবে শিক্ষা, স্থানীয় সরকার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ধনী এবং দরিদ্র মাঝে যে পার্থক্য সেটা কমে আসে, সমাজের ভিতরে সমতা নিশ্চিত হয়, সমাজের ভিতরে ন্যায্যতা নিশ্চিত হয়। আমরা সেটা শুরু করতে যাচ্ছি একদম আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস 1 থেকে। সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা,
ব্যাগ মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগগুলো পাট শিল্পকেও আমরা আরও একটু সমৃদ্ধ করা, আমাদের হারানো ঐতিহ্য গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমরা এটা আমাদের কোমলমতি শিশুদের মাঝে দিয়ে এটা একটা সিগন্যাল দিচ্ছি। এদিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান 14টি বোয়িং ক্রয় বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, ঢাকা টু টোকিও শুরু হলো। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান, এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি, এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। বিমানকে লাভজনক করতে সরকার নানান পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। উল্লেখজনকভাবে যাতে আপনাদের বলতে পারি যে বিমান লস করছে না, বিমান ইজ প্রফিটেবল একটা ক্যারিয়ার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করতে চায় সরকার, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা বাজেট নিয়ে গণসাক্ষরতা অভিযানের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, তরুণ প্রজন্মকে প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ সময় তিনি বলেন, আর্থিক প্রণোদনা নিশ্চিত করা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম সংস্কার এবং আনন্দদায়ক ও গল্পের মাধ্যমে শিক্ষা পদ্ধতি চালুর ওপর জোর দেন তিনি। অবকাঠামোগত উন্নয়নের চেয়ে লার্নিং বেসড বা শিখন নির্ভর স্কুলিংয়েই আগামীতে বেশি মনোযোগ দেওয়া হবে বলে জানান ববি হাজ্জাজ। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সর্বোচ্চ প্রাধান্য পাবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। তবে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অস্পষ্টতা থাকায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় যুক্তি তথ্য উপস্থাপনের জন্য তাকে কাল দুপুর 12টা পর্যন্ত সময় দিয়েছে কমিশন। তবে দেরিতে যাওয়ায় মনোনয়নপত্র নেওয়া হয়নি নুসরাত তাবাসসুমের। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রথম দিনে জামাত সমর্থিত জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই হয়, যাচাই বাছাই করে গৃহীত হয়েছে। বাংলাদেশ জামাতি ইসলামীর বেশ কয়েকজন ছাড়াও নারী প্রার্থীদের মধ্যে ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপি সদস্য সচিব মাহমুদা মিতু এবং খেলাফত মজলিসের মাহবুবা হাকিম। এদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। মিস মনিরা শারমিন, ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে, এই জন্য চাওয়া হয়েছে। মনিরার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিতে ইসিতে যান এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম, কিন্তু সময়সীমা পার হয়ে যাওয়ায় তার মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। পরে ব্রিফিংয়ে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এই দুজনের প্রার্থিতা গ্রহণ না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে জোট। জাতির প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি, কিন্তু যদি দেশ এবং জাতির বিপক্ষে সরকারি দল কোনো ভূমিকা রাখেন তাহলে জাতীয় সংসদে আমরা প্রতিবাদ করব, রাজপথে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধের ভূমিকা আমরা পালন করব। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিএনপি ও স্বতন্ত্র জোটের নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় তনু হত্যা মামলায় গ্রেফতার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এই আদেশ দেন। এর আগে গত রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেফতার করে পিবিআই। বহুল আলোচিত এই হত্যা মামলায় এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত 6 এপ্রিল আদালত সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও অবসরপ্রাপ্ত সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার অনুমতি দেন। 2016 সালের 20 মার্চ টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। অনেক খোঁজাখুঁজির পর কুমিল্লা সেনানিবাসের পাশে একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
যে আমার মেয়ের এমনি করছে তারও তো ফাঁসি চাই। 11 বছর পর দেখলাম, কাঠগড়ার দেখলাম, 7 দিনের রিমান্ড চাইলো। আমিও বিচার চাই, দেশবাসীও এটার জন্য বিচার চাই। একজন আসামিকে আপনারা ইতিমধ্যে জেনেছেন, তাকে ধৃত করছে এবং 3 দিনের রিমান্ডও নিয়েছে। আশা করি যে দেশবাসী যে প্রত্যাশা, এই গ্রেপ্তারের মাঝে সে আশাটুকু পূরণ হবে। ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কাল থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই অবস্থায় অ্যাটর্নি জেনারেল বলেছেন, ভার্চুয়াল কোর্ট সাময়িক, এতে মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে। দেশের জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সপ্তাহে 2 দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী বুধবার আপিল বিভাগে ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্য শুরু হয়। এগুলো বিচারের জন্য সিরিয়ালি আসছে 2026 সালে। যদিও এর বিরোধিতা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনায় কর্মঘণ্টা নষ্ট হওয়া সহ বিচার কার্যে ধীরগতির অভিযোগ আনেন তারা। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। আমরা এক রুমে 4-5 জন বসি, একই সময়ে 4-5 জন শুনানি করে বিচারের নামে আমি মনে করি একটা প্রহসন হচ্ছে। একটা কিউবিকেলস ব্যবহার করতো, সেখানে তার 5 জন জুনিয়র নিয়ে 5টা রুমে 5টা এসি চালিয়ে তার বৈকালিক চেম্বার সারাদিন খোলা রাখছে। এতে বরঞ্চ খরচ আরও বাড়ছে। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি, ভার্চুয়ালি মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে, এটি সাময়িক ব্যবস্থা। জ্বালানি সংকট কাটলে আগের মতো বসবে কোর্ট। আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। এ কথা সত্যি, যারা মনে করেন যে এই পর্যায়ে শারীরিক উপস্থিতিতে আদালত হওয়া বাঞ্ছনীয়, তাদেরও অবশ্যই এই যৌক্তিকতা আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, এটাও মানতে হবে। আমাদের ন্যাশনাল ইকোনমিতে যদি কোনো কন্ট্রিবিউশন রাখে, যদি কোনো বাড়তি চাপ আমরা না ফেলতে পারি, কিংবা আমরা যদি কোনো চাপ সংবরণ করতে পারি, সেটাকেও তো আমার মনে হয় সবার পজিটিভলি দেখা উচিত। ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো বিঘ্ন তৈরি হয়নি বলেও দাবি করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আলোচনা নিয়ে উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করল ইরান। এদিকে দেশটির পশ্চিমে প্রায় 8 নটিক্যাল মাইল দূরে গুলিবর্ষণের শিকার হয়েছে একটি জাহাজ। এর আগে তেহরানকে বাগে আনতে না পেরে অবশেষে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো সময়সীমা না জানালেও বলেন, অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। বর্ধিত যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে দেশটির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবারও আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছে তেহরান। যুদ্ধবিরতির শেষ সময়েও শান্তি আলোচনার জন্য প্রস্তুত ছিল ফেনু। নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা, কিন্তু মধ্যস্থতাকারীদের চেষ্টা, যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকিও আলোচনার টেবিলে আনতে পারেনি তেহরানকে। শেষ মুহূর্তে একতরফাভাবেই ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধেই নিয়েছেন এই সিদ্ধান্ত। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। সে সময় অবধি ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। অন্যদিকে নিজেদের কথায় এখনও অটল ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত আলোচনায় না বসার যে ঘোষণা দিয়েছিল তেহরান, তাতেই শেষ পর্যন্ত অনড় মোস্তাফা খামেনির প্রশাসন। ট্রাম্প অনেকটা বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই তেহরানের। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরির শঙ্কা দেখা দিয়েছে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে অস্ত্র সরঞ্জাম প্রস্তুতের কথা জানিয়েছে সেন্টকম। জবাব দিতে তৈরি ইরানও। মার্কিন প্রেসিডেন্ট এবং সেই দেশের বারবার দেয়া হুমকির পরিপ্রেক্ষিতে সতর্ক করা হচ্ছে, ইসলামিক ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও পদক্ষেপ নেওয়া হলে আমাদের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আগ্রাসী যুক্তরাষ্ট্র ও শিশু হত্যাকারী জায়নবাদী শাসনকে আগের চেয়ে আরো কঠোরভাবে একটি শিক্ষা দেয়া হবে। বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ।
সিটি কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষের পরদিনও উত্তপ্ত চট্টগ্রাম। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি হয়েছে আজও। দুই সংগঠনেরই কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে এসে ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন। কলেজ ক্যাম্পাসও থমথমে। বাড়তি পুলিশ মোতায়েনের পরও ফের সংঘর্ষের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। আগের দিন দিনভর ছাত্রদল আর শিবিরের মধ্যকার সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার পর চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাস কিছুটা থমথমে। ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও বাড়তি পুলিশ মোতায়েন করে নেওয়া হচ্ছে পরীক্ষা। আবার যে কোনো সময় অপ্রীতিকর ঘটনায় শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তদন্ত চলছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। হাতে দামা ছিল ওদের, তাও আমরা চলে গেছি কেন? আমাদের পরীক্ষা তো দিছে, পরীক্ষা না দিয়ে কই যাবো? ক্যাম্পাস তো অবশ্যই রাজনীতি মুক্ত হতে হবে। পড়ালেখা করার জন্য পড়ালেখা করবে, কিন্তু রাজনীতি দিয়ে কি করবো ওরা? যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের এগুলো ফেস করতে অনেক প্রবলেম হচ্ছে। সো আমরা চাই যে যাতে কোনো ক্যাম্পাসে রাজনীতি না হয়, রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস চাই। প্রকৃত ঘটনাটা ওনারা তুলে ধরতে পারবেন সঠিক তদন্তের মাধ্যমে, এবং তাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা করণীয়, আমাদের যতটুকু এখতিয়ার আছে করণীয়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। গতকাল সংঘর্ষে আহত শিবির কর্মীদের খোঁজ নিতে বুধবার সকালে হাসপাতালে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকার ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। হামলাকারীদের বিচার দাবি করেন। সরকারের বিভিন্ন ধরনের যে ব্যর্থতা, সেগুলোকে গায়েল করার জন্য তারা আজকে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে চাচ্ছে। সুতরাং আমরা হুঁশিয়ার করছি, আমরা সরকারকে সাবধান করছি। পুলিশকে স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির, তবে এই ঘটনায় কোনো পক্ষই মামলা বা অভিযোগ দায়ের করেনি। ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ এড়াতে বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স ও নজরদারি। আমাদের অভিযান চলছে এবং আমরা যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখবো, আমরা তদন্ত করে দেখব। সংঘর্ষের পরদিনও বন্দরনগরীতে চলে পাল্টাপাল্টি কর্মসূচি। বিকালে স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় এবং চট্টগ্রামের ছাত্রদল নেতাকর্মীরা। পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র শিবির তাদের দায়িত্বশীল আচরণ করেছে কিনা এই বিষয়ে আমি জাতির সামনে প্রশ্ন রাখতে চাই। কারণ একটি মহানগর ছাত্র শিবির যখন একটি কর্মসূচি আয়োজন করে, তখন তাদের এই কর্মসূচি থেকে যদি কোনো সদস্য হামলা হয়, সেই হামলার সম্পূর্ণ দায়ভার মহানগর ছাত্র শিবিরকে নিতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবছর বোরো মৌসুমে 18 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জাতীয় নিরাপত্তা মজুদের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা এবং 36 টাকা দরে কেনা হবে গম। সভা শেষে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, এবার উৎপাদন ভালো, দেশে খাদ্যের ঘাটতির শঙ্কা নেই। মাঠে এখন বোরো মৌসুমের ফসল, যা কৃষকের ঘরে উঠবে কিছুদিনের মধ্যেই। দেশজ উৎপাদনের বড় একটি অংশ সরকার সংগ্রহ করে এই মৌসুম থেকে। এবার এ মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5 লাখ মেট্রিক টন। সিদ্ধ চাল সংগ্রহ করা হবে 12 লাখ টন, আর আতপ চাল কেনা হবে 1 লাখ টন। কেনা হবে 50,000 টন গমও। এসব ধান চাল আর গম কেনা হবে আগের দরেই। সকালে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এই লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি, আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে। আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় 24-25 লক্ষ মেট্রিক টন, সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো। সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। কমিটির সভাপতি জানান, বছরে দেশের চালের চাহিদা 4,24 লাখ টন, উৎপাদনও কাছাকাছি। এবার বোরোর ফলনও হয়েছে ভালো, তাই খাদ্য ঘাটতির শঙ্কা নেই। এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয়
সেটা আমরা রাখি, নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হবে, সেটা রাখি, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে। তবে দেশে গমের চাহিদার বেশিরভাগই আমদানি নির্ভর। মন্ত্রী জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হচ্ছে। ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি। সেটার বাইরে বাকিটা তো সবই প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট হয়, সুতরাং এটা ওপেন আছে, তারা বিভিন্ন সোর্স থেকে আনতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী 3 মে থেকে ধান ও গম ক্রয় শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত, আর 15 মে থেকে চাল ক্রয় শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাত পোহালেই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন 2 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামীকাল। 152টি আসনে হবে ভোট গ্রহণ। এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুধু একটি রাজ্যের লড়াই নয়, ভারতীয় রাজনীতির গতিপথের অন্যতম প্রভাবক ধরা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে, যেখানে নির্ধারিত হয় প্রায় 11 কোটি মানুষের জনপ্রতিনিধি। 23 এপ্রিল প্রথম দফা ভোট হবে 16 জেলার 152টি আসনে, যেখানে প্রায় 1,500 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 3 কোটি 60 লাখের কাছাকাছি ভোটার। এর মধ্যে আলোচিত প্রার্থীরা হলেন বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং একসময়ের প্রতাপশালী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। 294টির বাকি 142 আসনে লড়াই 29 এপ্রিল, যেখানে কলকাতার ভবানীপুর আসন থেকে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভোটের মাঠে থাকবেন 1400-র বেশি প্রার্থী ও 3 কোটির বেশি ভোটার। নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড, যে ইস্যু ঘিরে বেশ কয়েকবারই পদত্যাগের ডাক উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এবার সেই ইস্যুকেই পুঁজি করেছে বিরোধী জোট ও বিজেপি। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সংকট এবং কর্মসংস্থানের অভাব। গেল 15 বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ কিংবা ভারত ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন তেমন হয়নি পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি দলের সহযোগীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিভিন্ন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে কয়লা দুর্নীতি এবং অর্থ পাচার ইস্যুতে নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের বহু সিনিয়র নেতার। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা, এমন অভিযোগও রয়েছে বিজেপির তরফ থেকে। অন্যদিকে বরাবরের মতো ধর্মভিত্তিক রাজনীতিকেই প্রধান হাতিয়ার ধরে এগোচ্ছে বিজেপি, শুরু থেকে যার সমালোচনা করে আসছে তৃণমূল। অবশ্য বাঙালিয়ানা প্রমাণে একের পর এক কেন্দ্রীয় নেতাদের ডেকে এনে ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টায় গেরুয়া শিবির। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের গদিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখোমুখি হয়েছেন 3টি কঠিন রাজ্যসভা আর 3টি লোকসভা নির্বাচনের। প্রতিবারই আরও শক্তিধর হয়ে ফিরে এসেছেন দিদিখ্যাত এই রাজনীতিবিদ। 4 মে নির্ধারিত হবে কার মুখে ফুটবে শেষ হাসি। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।